আসসালামু আলাইকুম। আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় ডব্লিউ.বি. ইয়েটস অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস। বন্ধুরা, আমরা পড়ছি ইংলিশ লিটারেচারের 15 নম্বরের জন্য ডব্লিউ.বি. ইয়েটস এই অংশ থেকে যে প্রশ্নগুলো বিশেষ পরীক্ষা এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসেছে এবং আসতে পারে, সেই সব ধরনের প্রশ্নগুলোকে নিয়েই আমরা সাজিয়েছি আমাদের আজকের এই পর্ব। বন্ধুরা, আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় চলে আসি। প্রথম প্রশ্ন, ফেমাস আইরিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। ফেমাস আইরিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট এর পরে একটি শূন্যস্থান। বন্ধুরা, আমরা প্রশ্নটিকে বাংলায় বুঝে নিতে চাই, তাহলে অর্থটি দাঁড়ায় যে বিখ্যাত আইরিশ কবি এবং নাট্যকার, তারপর একটি শূন্যস্থান, অর্থাৎ সেই শূন্যস্থানে কোন সঠিক উত্তরটি হবে। ফেমাস আইরিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। বন্ধুরা, উইলিয়াম বাটলার ইয়েটস তিনি অত্যন্ত সুপরিচিত এবং অত্যন্ত বিখ্যাত একজন কবি। তিনি একজন আইরিশ কবি, নাট্যকার এবং গদ্য লেখক। বন্ধুরা, তিনি আয়ারল্যান্ডের জাতীয় কবি। তিনি আয়ারল্যান্ডের সিনেটরও ছিলেন এবং 1923 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ আ নোবেল লরেটা? হু ইজ আ নোবেল লরেটা? বন্ধুরা, এই প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝে নিতে চাই এবং কে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন বা কে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, এই প্রশ্নটি যদি আমরা উত্তর করতে চাই, তাহলে প্রশ্নপত্রে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর কোনটি? বন্ধুরা, প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি একজন নোবেল লরেটা। বন্ধুরা, তিনি আয়ারল্যান্ডের জাতীয় কবি। তিনি একজন আইরিশ কবি, নাট্যকার এবং গদ্য লেখক। বন্ধুরা, ডব্লিউ.বি. ইয়েটস তিনি অত্যন্ত সুপরিচিত এবং বিখ্যাত একজন কবি এবং তার সাহিত্যকর্ম গোটা বিশ্বেই সমাদৃত। The Nobel Prize in Literature 1923 was awarded to William Butler Yeats for his always inspired poetry, which is a highly artistic form, gives expression to the spirit of a whole nation. বন্ধুরা, তিনি অত্যন্ত উৎসাহ উদ্দীপনামূলক কবিতা লিখেছেন এবং তার এই কবিতাগুলো গোটা জাতিকে উদ্দীপিত করেছিল, অনুপ্রাণিত করেছিল এবং তার এই উৎসাহ উদ্দীপনামূলক কবিতার জন্যই তিনি সর্বদাই এই কবিতাগুলো লিখেছেন, আর এই কবিতাগুলোর জন্যই তিনি কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1923 সালে। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who of the following writers was not a novelist? Who of the following writers was not a novelist? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি আমরা বাংলায় বুঝে নিতে চাই, তাহলে অর্থটি দাঁড়ায় নিম্নে বর্ণিত সাহিত্যিকগণের মধ্যে অথবা লেখকগণের মধ্যে কে ঔপন্যাসিক নন, অর্থাৎ কে কখনোই উপন্যাস লেখেননি। বন্ধুরা, তিনি উপন্যাসিক ছিলেন না, তাহলে তিনি কে? বন্ধুরা, প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল তার মধ্যে শুদ্ধ উত্তরটি হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস। তিনি কখনোই উপন্যাস লেখেননি, তিনি ঔপন্যাসিক ছিলেন না। তিনি ছিলেন কবি, তিনি ছিলেন নাট্যকার এবং তিনি ছিলেন গদ্য লেখক। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who wrote the introduction to Rabindranath Tagore's Song Offerings, also known as English Gitanjali? বন্ধুরা, এই প্রশ্নটিকে আমরা বাংলায় বুঝে নিতে চাই, তাহলে অর্থটি কেমন দাঁড়ায়? কে রবীন্দ্রনাথ ঠাকুরের সং অফারিংস এই গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন, যে গ্রন্থটি ইংরেজি অর্থাৎ ইংলিশ গীতাঞ্জলি নামেও পরিচিত? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সং অফারিংস এই গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বাছাই করা
কবিতাগুলো ইংরেজিতে তিনি নিজেই অনুবাদ করেছিলেন এবং নাম দিয়েছিলেন সং অফারিংস, আর এই গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। 1913 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সং অফারিংস এই গ্রন্থটির জন্যই নোবেল পুরস্কার লাভ করেছিলেন। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who translated Gitanjali of Rabindranath into English? Who translated Gitanjali of Rabindranath into English? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি বাংলায় বুঝে নিতে চাই তাহলে অর্থটি দাঁড়ায় রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন। বন্ধুরা, এই প্রশ্নটিতে একটু বুঝে নেওয়ার বিষয় আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বাছাই করা কবিতাগুলো তিনি নিজেই ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবং গ্রন্থটির নাম দিয়েছিলেন সং অফারিংস। ডব্লিউ.বি. ইয়েটস সেই গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন, আর এই গ্রন্থটির জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। বন্ধুরা, কিন্তু প্রশ্নটি অনেক সময় এভাবে আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামটি যদি না থাকে, ডব্লিউ.বি. ইয়েটস থাকে, তাহলে তাকেই শুদ্ধ উত্তর হিসেবে উত্তর করতে হবে, কারণ তখন ওই উত্তরটি সঠিক বলে বিবেচিত হবে। বন্ধুরা, এই প্রশ্নটি এভাবে এসেছিল এবং প্রশ্নপত্রের অপশনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন না, ছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। কাজেই তাকে শুদ্ধ উত্তর হিসেবে উত্তর করতে হবে, কারণ তখন এই উত্তরটি সঠিক হিসেবে বিবেচিত হবে। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Which of the following is not an American poet? Which of the following writers is not an American poet? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি বাংলায় বুঝে নিতে চাই তাহলে অর্থটি দাঁড়ায় নিম্ন বর্ণিত লেখকগণের মধ্যে কে আমেরিকান কবি নন। বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে, অর্থাৎ প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। তিনি কখনোই আমেরিকান কবি নন, তিনি হচ্ছেন আইরিশ কবি। তিনি আয়ারল্যান্ডের জাতীয় কবি, তিনি একজন বিখ্যাত কবি এবং ইংলিশ লিটারেচারের তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি এবং তার সাহিত্যকর্ম গোটা বিশ্বেই সমাদৃত হয়েছে এবং তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1923 সালে। বন্ধুরা, সঠিক উত্তরটি হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। তিনি একজন আইরিশ কবি, গদ্য লেখক এবং নাট্যকার। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। The poem I Love Innisfree is written by. The poem I Love Innisfree is written by. বন্ধুরা, এই প্রশ্নটিকে বাংলায় বুঝে নিতে চাই তাহলে অর্থটি কি দাঁড়ায়? বন্ধুরা, এই কবিতাটি কে লিখেছেন? কবিতাটির নাম কি? আই লাভ ইনিসফ্রি, অর্থাৎ ইনিসফ্রির আইল। বন্ধুরা, এটি আসলে কবিতাটির সঠিক নাম নয়, কিন্তু প্রশ্নপত্রে নামটি এভাবেই এসেছে। কবিতাটির সঠিক নাম হচ্ছে দ্য লেক আই লাভ ইনিসফ্রি, অর্থাৎ ইনিসফ্রির আইল লেক। তো বন্ধুরা, প্রশ্নটি এভাবে আসলেও কিছু করার নাই, কারণ বুঝে নিতে হবে যে মূল কবিতাটি আসলে এইটি। আর আলোচ্য প্রশ্ন বলা হয়েছে কবিতাটি কে লিখেছেন। এই কবিতাটি তো একটি কবিতা, আর এই কবিতাটি অত্যন্ত বিখ্যাত একটি কবিতা। বন্ধুরা, এর সঠিক উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস, অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস। তার রচিত অত্যন্ত বিখ্যাত একটি কবিতা দ্য লেক আই লাভ ইনিসফ্রি। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। While I stand on the roadway, while I stand on the roadway or on the pavement grey, I hear it in the deep heart score. বন্ধুরা, from which poem these lines have been taken? আমাদের যে আলোচ্য প্রশ্নটি, সেই প্রশ্নটিতে বলা হয়েছে কতগুলো পংক্তি আছে, আর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে কোন কবিতা থেকে এই পংক্তিগুলো বা চরণগুলো গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে। বন্ধুরা, এর সঠিক উত্তর হচ্ছে দ্য লেক আই লাভ ইনিসফ্রি। দ্য লেক আই লাভ ইনিসফ্রি, অর্থাৎ ইনিসফ্রির আইল লেক, সেই বিখ্যাত কবিতার কতগুলো বিখ্যাত চরণ। বন্ধুরা, ডব্লিউ.বি. ইয়েটস তিনি অত্যন্ত বিখ্যাত একজন কবি, অত্যন্ত বিখ্যাত একজন সাহিত্যিক। তার কবিতা, তার সাহিত্যকর্ম গোটা বিশ্বে সমাদৃত হয়েছে। বন্ধুরা, তিনি যে কবিতাগুলো লিখেছেন তার মধ্যে অত্যন্ত চমৎকার এবং অনবদ্য একটি কবিতা হচ্ছে দ্য লেক আই লাভ ইনিসফ্রি। সেই কবিতারই কয়েকটি চরণ এখানে বলা হয়েছে। যখন আমি দাঁড়াবো পথের ধূসর প্রান্তরে বা ধূসর প্রান্তে, হৃদয়ের গভীরে আমি তখনও সেই শব্দ শুনতে পাবো বা শুনতে পাই। অর্থাৎ আইল লেকের যে শব্দ, সেই শব্দ কবি শুনতে পান যখন
তিনি পথের ধূসর প্রান্তে দাঁড়ান, হৃদয়ের গভীরে কবি সেই শব্দকে শুনতে পান। বন্ধুরা, দ্য লেক আইল অফ ইনিসফ্রি ডব্লিউ.বি. ইয়েটস এর অত্যন্ত বিখ্যাত একটি কবিতা। কবি আয়ারল্যান্ডের জাতীয় কবি ছিলেন এবং তিনি দুবার সিনেটরও ছিলেন এবং তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। বন্ধুরা, ডব্লিউ.বি. ইয়েটস নগর জীবনের যান্ত্রিকতায় ত্যক্ত বিরক্ত হয়ে একসময় ফিরে যেতে চেয়েছেন ইনিসফ্রিতে। সেখানে তিনি নলখাগড়া এবং কাদামাটি দিয়ে ছোট্ট একটি ঘর নির্মাণ করতে চেয়েছিলেন। তিনি মাচায় সিম চাষ করতে চেয়েছিলেন, আর মাচায় সিম ঝুলবে, সিম চাষ করবেন তিনি, আর রাতে, গভীর রাতে অথবা দিনে যে কোনো সময় তিনি জেগে উঠবেন আর আইল লেকের শব্দ শুনতে পাবেন। আইল লেকের পানি যেখানে উপচে পড়ছে আর সাগরে মিশে যাচ্ছে, সেই শব্দ কবি তার হৃদয়ের গভীরে শুনতে পাবেন। এইটি কবির কামনা ছিল, এইটি কবির বাসনা ছিল, এইটি সে বিখ্যাত কবিতা দ্য লেক আইল অফ ইনিসফ্রি। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। ফেমাস আইরিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট ইজ, তারপর একটি শূন্যস্থান। ফেমাস আইরিশ পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট ইজ, তারপর একটি শূন্যস্থান। বন্ধুরা, এই প্রশ্নটিকে বাংলায় বুঝে নিতে চাই, তাহলে অর্থটি দাঁড়ায় যে বিখ্যাত আইরিশ কবি এবং নাট্যকার আসলে কে ছিলেন। বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস, অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস। বন্ধুরা, আমরা জানি যে তিনি আয়ারল্যান্ডের জাতীয় কবি। আমরা এটাও জানি যে তিনি অত্যন্ত বিখ্যাত একজন কবি, গদ্য লেখক এবং নাট্যকার। বন্ধুরা, তিনি অত্যন্ত বিখ্যাত একজন কবি, আর তার একটি বিখ্যাত কবিতা, সেটি আমরা জেনেছি, দ্য লেক আইল অফ ইনিসফ্রি। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who was the poet of the poem The Lake Isle of Innisfree? Who was the poet of the poem দ্য লেক আইল অফ ইনিসফ্রি? বন্ধুরা, এই প্রশ্নটিকে বাংলায় বুঝে নিতে চাই, তাহলে অর্থটি কেমন দাঁড়ায়। এখানে বলা হচ্ছে দ্য লেক আইল অফ ইনিসফ্রি, এই কবিতাটির কবি কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস, অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস। বন্ধুরা, আমরা এই কবিতার পংক্তিগুলোকেও পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসতে দেখেছি। দ্য লেক আইল অফ ইনিসফ্রি অত্যন্ত বিখ্যাত একটি কবিতা, আর উইলিয়াম বাটলার ইয়েটস অর্থাৎ ডব্লিউ.বি. ইয়েটস এই অংশ থেকে যে প্রশ্নগুলো আসে, প্রত্যেকটি প্রশ্ন অসংখ্য অসংখ্য বার এসেছে। প্রশ্নের সংখ্যা কম, কিন্তু প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, দ্য লেক আইল অফ ইনিসফ্রি তার অত্যন্ত বিখ্যাত একটি কবিতা, যে কবিতায় কবি ফিরে যেতে চেয়েছেন ইনিসফ্রিতে। সেখানে তিনি একটি ঘর নির্মাণ করবেন নলখাগড়া এবং কাদামাটি দিয়ে, আর সেখানে তিনি মাচায় সিম চাষ করবেন, মাচায় সিম ঝুলবে, আর বনভূমির মৌমাছিরা বনভূমিতে মৌচাক তৈরি করবে, সারাক্ষণ গুনগুন করবে, কবি সেই শব্দে বিভোর হবেন। কবি জেগে উঠবেন, কবি রাত্রিতে জেগে উঠবেন, দিনে জেগে উঠবেন, কবি অষ্টপ্রহর সেই শব্দ শুনবেন। আইল লেকের পানি উপচে পড়বে, যেখানে উপচে পড়বে সাগরে মিশে যাবে আইল লেকের পানি, সেই পানির শব্দে কবি জেগে উঠবেন, কবি মধ্যরাত্রিতে জেগে উঠবেন, কবি দিনের বেলায় জেগে উঠবেন, কবি সেই শব্দে বিভোর হবেন, কারণ কবির হৃদয়ের গভীরে সেই শব্দগুলো গ্রথিত হয়ে আছে। তো বন্ধুরা, এই জন্য কবি বলছেন যে যেখানে আইল লেকের পানি উপচে পড়ছে আর সাগরে মিশে যাচ্ছে, সেই শব্দ শুনতে পাবো আমি হৃদয়ের গভীরে, অথবা সেই শব্দ আমি শুনতে পাই হৃদয়ের গভীরে। কবি নগর জীবনের যে যান্ত্রিকতা, নাগরিক যে জীবন, সেই জীবনে তিনি অত্যন্ত বিরক্ত ছিলেন, বীতশ্রদ্ধ ছিলেন, ক্লান্ত পরিশ্রান্ত কবি ফিরে যেতে চেয়েছেন সেই প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত ইনিসফ্রিতে। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Who is famous for symbolism and mysticism? Who is famous for symbolism and mysticism? বন্ধুরা, এই প্রশ্নটিকে বাংলায় বুঝে নিতে চাই, তাহলে অর্থটি কেমন দাঁড়ায়। Who is famous for symbolism and mysticism? বন্ধুরা, এই প্রশ্নটিকে যদি বাংলা অর্থ করা হয় তাহলে কেমন হবে। কাকে প্রতীকবাদের এবং মরমীবাদের কবি বলা হয়? প্রতীকবাদ বলতে তো আমরা বুঝি বন্ধুরা, তাই না বন্ধুরা, কোনো কিছু প্রতীকের মাধ্যমে যখন ভাবের বহিঃপ্রকাশ ঘটে। প্রতীকবাদ এবং মরমীবাদ, মরমীবাদ মানে কি? আধ্যাত্মিকতা, যিনি আধ্যাত্মিকতার মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে চান। তো কে এই প্রতীকবাদ এবং মরমীবাদের জন্য বিখ্যাত, এটি আমাদের আলোচ্য প্রশ্ন। বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস।
তিনি প্রতীকবাদ এবং মরমীবাদের জন্য অত্যন্ত বিখ্যাত। এই জন্য তো কবি ফিরে যেতে চেয়েছিলেন ইনিসফ্রিতে, কারণ নগর জীবনের যান্ত্রিকতা তাকে বীতশ্রদ্ধ করে তুলেছিল, তাকে ক্লান্ত এবং পরিশ্রান্ত করে তুলেছিল। ত্যক্ত বিরক্ত কবি ফিরে যেতে চেয়েছেন ইনিসফ্রিতে। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম নো সেকেন্ড ট্রয়? হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম নো সেকেন্ড ট্রয়? বন্ধুরা, এই প্রশ্নটিকে বাংলায় বুঝে নিতে চাই, তাহলে অর্থটি দাঁড়ায় এই কবিতাটির কবিকে, নো সেকেন্ড ট্রয়, দ্বিতীয় আর কোনো ট্রয় নয়। যদি একটু বাংলায় বুঝে নিতে চাই মনে রাখার প্রয়োজনে। বন্ধুরা, আমরা তো জানি যে ট্রয় নগরী ধ্বংস হয়ে গিয়েছিল হেলেন তার কারণে। তিনি একজন রূপবতী রমণী ছিলেন, আর তাকে কেন্দ্র করেই ট্রয়ের যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, আর এই যুদ্ধে ট্রয় নগরী ধ্বংস হয়ে গিয়েছিল। ডব্লিউ.বি. ইয়েটস তিনি যেহেতু প্রতীকবাদের কবি, মরমীবাদের কবি, তিনি প্রকৃতিতে থাকতে পছন্দ করতেন, প্রকৃতিকে ভালোবাসতেন, আর সে কারণে নগর জীবনের যান্ত্রিকতাকে ছেড়ে তিনি চলে যেতে চেয়েছিলেন ইনিসফ্রিতে। এই কারণে তিনি এরকম একটি কবিতা লিখেছেন, নো সেকেন্ড ট্রয়, অর্থাৎ দ্বিতীয় আর কোনো ট্রয় নয়। তার মানে বোঝাই যাচ্ছে যে কবি যুদ্ধ বিগ্রহকে অপছন্দ করতেন। বন্ধুরা, তো এই কবিতাটির কবি হচ্ছেন ডব্লিউ.বি. ইয়েটস। আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? অর্থাৎ দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয়বার ফিরে আসা, এই কবিতাটির কবিকে। দ্বিতীয়বার ফিরে আসা, দ্য সেকেন্ড কামিং, এই কবিতাটির কবিকে। বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম আ প্রেয়ার ফর মাই ডটার? আ প্রেয়ার ফর মাই ডটার। বন্ধুরা, আ প্রেয়ার ফর মাই ডটার, এই কবিতাটির কবিকে। বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। তার রচিত একটি বিখ্যাত কবিতা আ প্রেয়ার ফর মাই ডটার, অর্থাৎ আমার মেয়ের জন্য একটি প্রার্থনা। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম A dream of death? Who is the poet of the poem A dream of death? বন্ধুরা, এই প্রশ্নটিকে বাংলায় বুঝে নিতে চাই, আর অর্থটি হচ্ছে এই কবিতাটি, অর্থাৎ A dream of death, এই কবিতাটির কবিকে। বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। আর কবিতাটির নামটি হচ্ছে A dream of death, অর্থাৎ মৃত্যুর একটি স্বপ্ন, যেরকমটি ধরে নেওয়া যেতে পারে। A dream of death, মৃত্যুর একটি স্বপ্ন বা একটি মৃত্যুর স্বপ্ন, যেভাবে আমরা বুঝে নিতে পারি সেই রকম সহজ করে একটু বুঝে নেয়া। তো বন্ধুরা, মৃত্যুর একটি স্বপ্ন বা একটি মৃত্যুর স্বপ্ন যেভাবেই বুঝে নেই না কেন, এই কবিতাটির কবি হচ্ছেন ডব্লিউ.বি. ইয়েটস, আ ড্রিম অফ ডেথ। আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। বন্ধুরা, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম লেড অ্যান্ড দ্য সোয়ান? হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম লেড অ্যান্ড দ্য সোয়ান? বন্ধুরা, এই প্রশ্নটিকে বাংলায় বুঝে নিতে চাই, আর এই কবিতাটির কবিকে। এটি হচ্ছে আলোচ্য প্রশ্ন, লেড অ্যান্ড দ্য সোয়ান, এই কবিতাটির কবি হচ্ছেন ডব্লিউ.বি. ইয়েটস। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম এস্টার 1916? হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম এস্টার 1916? বন্ধুরা, এই প্রশ্নটিকে বাংলায় বুঝে নিতে চাই, আর অর্থটি দাঁড়ায় এস্টার 1916, এই কবিতাটির কবিকে। বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। তিনি আয়ারল্যান্ডের স্বাধীনতা চাইতেন, আর আয়ারল্যান্ডের স্বাধীনতা কামনায় বা আকাঙ্ক্ষায় তিনি রচনা করেছিলেন একটি অনবদ্য কবিতা এস্টার 1916, এস্টার 1916। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম আ প্রেয়ার অফ ওল্ড এজ? আ প্রেয়ার অফ ওল্ড এজ। বন্ধুরা, এই প্রশ্নটিকে বাংলায় বুঝে নিতে চাই, তাহলে অর্থটি এমন হয়, আ প্রেয়ার অফ ওল্ড এজ, এই কবিতাটির কবিকে। বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। তার রচিত অত্যন্ত বিখ্যাত একটি কবিতা আ প্রেয়ার অফ ওল্ড এজ, অর্থাৎ বয়স্ক ব্যক্তির প্রার্থনা বা ওল্ড এজ, বার্ধক্যের একটি প্রার্থনা, যেভাবে বুঝে নেওয়া যায়, বুঝে নেওয়া যেতে পারে, যাতে করে মনে রাখা যায়। আ প্রেয়ার অফ ওল্ড এজ, বার্ধক্যের বা
বার্ধক্যের একটি প্রার্থনা, ওল্ড এজ মানে বার্ধক্যকালীন যে সময়টা, ওল্ড এজ এর একটি প্রার্থনা। আ প্রেয়ার অফ ওল্ড এজ বার্ধক্যের একটি প্রার্থনা। যদি আমরা ধরে নেই অর্থটি আক্ষরিকভাবে, এই কবিতাটির কবিকে ডব্লিউ.বি. ইয়েটস, তার রচিত একটি বিখ্যাত কবিতা আ প্রেয়ার অফ ওল্ড এজ অর্থাৎ বার্ধক্যের একটি প্রার্থনা। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য সেইলিং টু দ্য বাইজেন্টিয়াম? দ্য সেইলিং টু দ্য বাইজেন্টিয়াম। বন্ধুরা, এই প্রশ্নটিকে বাংলায় বুঝে নিতে চাই। দ্য সেইলিং টু বাইজেন্টিয়াম এই কবিতাটির কবি কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। দ্য সেইলিং টু বাইজেন্টিয়াম এই কবিতাটির কবি ডব্লিউ.বি. ইয়েটস। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হু ইজ দ্য অথর অফ দ্য বুক অফ পোয়েট্রি ফলিং অফ লিভস? বন্ধুরা, এই প্রশ্নটিকে বাংলায় বুঝে নিতে চাই। হু ইজ দ্য অথর অফ দ্য বুক অফ পোয়েট্রি ফলিং অফ লিভস? ফলিং অফ লিভস এই গ্রন্থটির লেখক কে? ফলিং অফ লিভস এই গ্রন্থটির লেখক কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। তার রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ ফলিং অফ লিভস। বন্ধুরা, ফলিং অফ লিভস এই কাব্যগ্রন্থটির নামটিকে যদি একটু বাংলা করতে চাই কেমন হয়? ফলিং অফ লিভস, পাতার ঝরে পড়া। ফলিং অফ লিভস, তাই না বন্ধুরা? এরকম একটি অর্থ করা যায়, ফলিং অফ লিভস। এই কাব্যগ্রন্থটি ডব্লিউ.বি. ইয়েটস তার রচিত অত্যন্ত বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। জীবনানন্দ দাশের সেই কাব্যগ্রন্থটির নাম ছিল ধূসর পাণ্ডুলিপি। বন্ধুরা, সেই কাব্যগ্রন্থটি ডব্লিউ.বি. ইয়েটস তার রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ ফলিং অফ লিভস, সেই কাব্যগ্রন্থটির সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ এই দুটি কাব্যগ্রন্থের মধ্যে মিল রয়েছে। ফলিং অফ লিভস এটি হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস রচিত অত্যন্ত বিখ্যাত একটি কাব্যগ্রন্থ, পাতার ঝরে পড়া। ঠিক তেমনই একটি কাব্যগ্রন্থ জীবনানন্দ দাশ রচিত ধূসর পাণ্ডুলিপি। এটি জীবনানন্দ দাশ রচিত অত্যন্ত বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং বুকস ইজ রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস? হুইচ অফ দ্য ফলোইং বুকস ইজ রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস? বন্ধুরা, এই প্রশ্নটিকে বাংলায় বুঝে নিতে চাই। ডব্লিউ.বি. ইয়েটস এর কোন গ্রন্থটি লেখা, অর্থাৎ নিচের যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলোর মধ্যে কোন গ্রন্থটি ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে রিপ্রুভস অফ দ্য কার্লো। হি রিপ্রুভস অফ দ্য কার্লো। বন্ধুরা, এই গ্রন্থটি ডব্লিউ.বি. ইয়েটস রচিত অত্যন্ত বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ তিনি একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তার একটি গ্রন্থ আছে হাইচিল। সেই গ্রন্থটির সঙ্গে এই গ্রন্থটি সাদৃশ্যপূর্ণ, অনেকটাই কাছাকাছি। রিপ্রুভস অফ দ্য কার্লো বা রিপ্রুভস দ্য কার্লো। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। Which of the following books is written by W.B. Yeats? Which of the following books is written by W.B. Yeats? অর্থাৎ নিম্নলিখিত গ্রন্থগুলোর মধ্যে কোন গ্রন্থটি ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন। দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন। বন্ধুরা, এই গ্রন্থটি ডব্লিউ.বি. ইয়েটস রচিত একটি বিখ্যাত গ্রন্থ, দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন। এটি তো বন্ধুরা বোঝাই যাচ্ছে বিড়াল এবং চন্দ্র, দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন। হুইচ অফ দ্য ফলোইং বুকস ইজ রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং বুকস ইজ রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস? অর্থাৎ নিম্নলিখিত গ্রন্থগুলোর মধ্যে কোন গ্রন্থটি ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে দ্য টাওয়ার। দ্য টাওয়ার এই গ্রন্থটি ডব্লিউ.বি. ইয়েটস রচিত একটি বিখ্যাত গ্রন্থ, দ্য টাওয়ার। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং বুকস ইজ রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস? অর্থাৎ নিম্ন বর্ণিত গ্রন্থগুলোর মধ্যে কোন গ্রন্থটি ডব্লিউ.বি. ইয়েটস এর লেখা? বন্ধুরা, এর উত্তর হচ্ছে দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে। দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলে। তো বন্ধুরা, ডব্লিউ.বি. ইয়েটস এই অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে এবং আসতে পারে তার সবগুলো প্রশ্নই আলোচনা করা হয়ে গেল, তথ্যগুলো জানা হয়ে গেল। এবার আমরা এক ঝলকে ডব্লিউ.বি. ইয়েটস সম্বন্ধে তথ্যগুলো আরেকবার একটু দেখে নেব, তারপর তার সাহিত্যকর্মগুলো আরেকবার দেখে নেব। বন্ধুরা, ডব্লিউ.বি. ইয়েটস অর্থাৎ উইলিয়াম বাটলার ইয়েটস তিনি একজন আইরিশ কবি
গদ্য লেখক এবং নাট্যকার। তিনি আয়ারল্যান্ডের জাতীয় কবি। বন্ধুরা, তিনি 1923 সালে নোবেল পুরস্কার লাভ করেন তার উদ্দীপনামূলক কবিতা রচনা করার জন্য, যা গোটা জাতিকে অনুপ্রাণিত করেছিল। বন্ধুরা, তিনি কখনোই ঔপন্যাসিক ছিলেন না, তিনি প্রতীকবাদ এবং মরমীবাদের কবি। বন্ধুরা, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সং অফারিংস এই গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন। বন্ধুরা, এবার আমরা তার বিখ্যাত কবিতাগুলো একটু জেনে নেব। আমাদের জানাই আছে, তারপরেও আমরা আরেকবার একটু দেখে নিচ্ছি। দ্য লেক আইল অফ ইনিসফ্রি তার অত্যন্ত বিখ্যাত একটি কবিতা, যে কবিতায় কবি ফিরে যেতে চেয়েছিলেন ইনিসফ্রিতে। প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত ইনিসফ্রিতে তিনি ফিরে যেতে চেয়েছিলেন, সেখানে একটি কুঁড়েঘর নির্মাণ করতে চেয়েছিলেন। তিনি মাচায় সিম চাষ করবেন, মাচায় সিম ঝুলবে, বনভূমিতে মৌমাছিরা মৌচাকে গুনগুন করবে, আর কবি জেগে উঠবেন কোন শব্দে? আইল লেকের পানি যেখানে উপচে পড়ছে আর সাগরে মিশে যাচ্ছে। কবি পথের ধূসর প্রান্তে দাঁড়াবেন আর সেই শব্দ হৃদয়ের গভীরে শুনতে পাবেন। তো বন্ধুরা, এটি অত্যন্ত বিখ্যাত একটি কবিতা। পরের অবস্থানে রয়েছে এস্টার 1916। এই কবিতাটি কবি লিখেছিলেন আয়ারল্যান্ডের স্বাধীনতা কামনায়। আয়ারল্যান্ডের স্বাধীনতা কামনা করে, আকাঙ্ক্ষা করে কবি রচনা করেছিলেন এই অনবদ্য কবিতা এস্টার 1916। বন্ধুরা, তার পরের অবস্থানে রয়েছে নো সেকেন্ড ট্রয়, দ্বিতীয় আর কোনো ট্রয় নয়। তারপরে রয়েছে দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয়বার ফিরে আসা। আ প্রেয়ার ফর মাই ডটার, আমার মেয়ের জন্য একটি প্রার্থনা। আ প্রেয়ার অব ওল্ড এজ, বার্ধক্যের একটি প্রার্থনা। আ ড্রিম অফ ডেথ, মৃত্যুর একটি স্বপ্ন। লেট অ্যান্ড দ্য সোয়েন, দ্য সেইলিং টু দ্য বাইজেন্টাইন। বন্ধুরা, তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো ফলিং অফ লিভস, হি রিপ্রুভস দ্য কার্লো, দ্য ওয়াইল্ড সোয়েন্স অ্যাট কুলে, দ্য টাওয়ার, দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন। বন্ধুরা, ডব্লিউ.বি. ইয়েটস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কবি। তিনি আয়ারল্যান্ডের কবি, আয়ারল্যান্ডের জাতীয় কবি। তিনি একজন গদ্য লেখক, বিখ্যাত কবি এবং নাট্যকার। আর তিনি কখনোই কিন্তু উপন্যাস লেখেননি, অর্থাৎ তিনি কিন্তু ঔপন্যাসিক না। তিনি মরমীবাদের কবি, প্রতীকবাদের কবি। তিনি প্রকৃতিকে ভালোবাসতেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি 1923 সালে নোবেল পুরস্কার লাভ করেন সং অফারিংস। রবীন্দ্রনাথ ঠাকুর যে গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার লাভ করেছিলেন, সেই গ্রন্থটির ভূমিকা কিন্তু লিখেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। কাজেই বাংলা সাহিত্যেও তিনি কিন্তু সুপরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাছাই করা কবিতা এবং অন্যান্য কাব্যগ্রন্থ থেকে বাছাই করা যে কবিতাগুলো নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সং অফারিংস নাম দিয়ে একটি গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেছিলেন, সেই গ্রন্থটির জন্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। আর সেই গ্রন্থটির ভূমিকা লিখেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। কাজেই আমাদের কাছে তিনি কিন্তু সুপরিচিত, অত্যন্ত সুপরিচিত। তিনি দূরের কোনো কবি নন, তিনি আমাদের খুব কাছের একজন কবি। আর তিনি প্রকৃতিকে ভালোবাসতেন, কাজে তিনি আমাদের কাছে আরো বেশি প্রিয়। তার আরো কিছু কাব্যগ্রন্থ থেকে, যেমন জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি, হাইচিল, এই কাব্যগ্রন্থগুলো কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস এর কাব্যগ্রন্থগুলো দুটি কাব্যগ্রন্থের সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। কাজে তিনি আমাদের অনেক কাছের, আমাদের অনেক প্রিয় কবি। তো বন্ধুরা, ডব্লিউ.বি. ইয়েটস এই অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছে এবং আসতে পারে, সেই প্রশ্নগুলো তো আলোচনা করা হয়ে গেল। এক ঝলকে আমরা তাকে এবং তার সাহিত্য কর্মকেও দেখে নিলাম। কাজে এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আশা করছি এবং বিশ্বাস করছি এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে, এবং এটিও আশা করছি ইনশাআল্লাহ যে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমরা সহযোদ্ধা হয়ে সবসময় আপনাদের পাশে থাকবার সুযোগটি পাই। ইনশাআল্লাহ আপনারা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আপনারাও কালক্ষেপণ না করে সেই বিষয়টিকে মুহূর্তেই আয়ত্ত করে নিতে পারেন। বন্ধুরা, আমরা আশা করছি এবং বিশ্বাস করছি যে অত্যন্ত ধৈর্যের সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে আপনারা আপনাদের স্বপ্ন পূরণে দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছেন। আমরা আবারও দোয়া করছি আপনাদের সুস্থতার জন্য, নিরাপত্তার জন্য, আপনাদের কল্যাণ কামনা করছি এবং সর্বোপরি আপনাদের সফলতার জন্য অনেক অনেক দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।